তারেক রহমান নিশ্চয়ই তার নিরাপত্তা নেওয়ার ব্যবস্থা আছে, চিন্তা থাকবেই ড্রোন দিয়ে মেরে ফেলতে পারে। এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে তারেক রহমান গেলে তার নিরাপত্তা নিয়েও একটা উদ্বেগের জায়গা আছে। তিনি কি আসলে সেখানে কোনো নিরাপত্তা অভাব দেখেন পড়বে এখন বলে মনে করেন কিনা? এখন সায়েন্স টেকনোলজি এআই যে পর্যায়ে গেছে, ড্রোন দিয়ে মেরে ফেলতে পারে। কথার কথা বলে আপনাকে টার্গেট, যে সার্জিক্যাল অপারেশন যেটা বলি আমরা, একদম টার্গেট করে করবে। হতে পারে, কার কাছে কি আছে কেউ জানে না তো। হুম। ইরান যে দেখাচ্ছে, কেউ জানতো এটা আছে, আছে তার কাছে। এখন মাঝে মাঝে বলা হয় বাংলাদেশের সার্জিক্যাল অপারেশন হবে, কে কে বলে, ওই যে পশ্চিমবাংলা কিছু টক শো করে না। এখন প্রশ্ন হলো, তারেক রহমান নিশ্চয়ই তার নিরাপত্তা নেওয়ার ব্যবস্থা আছে, চিন্তা থাকবেই। অবশ্যই তার একটা সিকিউরিটি প্রেক্ষাপটে একটা অবস্থান তার আছে। এটা সব দেশে প্রেসিডেন্ট আছে, কিন্তু ইভেন শেখ হাসিনা দিল্লিতে আছে। একটা যুক্তি দেওয়া হচ্ছে, ফেস দেখানো হচ্ছে না, কারণ এটা নিরাপত্তার কারণে একটা কথা বলতেছে, কিন্তু এই যুক্তি টিকবে না। ভারতের কাছাকাছি যে ওখানে আবার বিপরীতে চীন রয়ে গেছে, রাশিয়া রয়ে গেছে, আমেরিকা রয়ে গেছে। এই একটা আন্তর্জাতিক আরেকটা ইকুয়েশন রয়ে গেছে, একটা বিশাল পার্ট। এখানে একটা ঘটনা আছে শুনে, 2026 সাল কিন্তু আর 2080 সাল না, পৃথিবী আগে গেছে কিন্তু। ইতিমধ্যে আপনার সাথে কিন্তু আমেরিকার একটা ট্রেড প্যাক্ট হয়ে গেছে ইউনূস সরকার আমলে। এবং পররাষ্ট্রমন্ত্রী কি বলছেন, এটা জামাতও জানতো, বিএনপিও জানতো, খেয়াল করেন কিন্তু। তার মানে বিএনপি অনুমোদন আছে কিন্তু। এই চুক্তির আওতায় কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু আপনি কিন্তু রাস্তায় বসে গেছে কিন্তু, সব সে কন্ট্রোল করবে, আপনার ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে শুরু করে সব। এখন তেল গ্যাস যা আছে এই চুক্তি করে ফেলেছে কিন্তু। আরেকটা চুক্তি চানে, ওই যে সামরিক চুক্তি দুইটা, এই দুইটা যদি হয়ে যায় তাহলে তো বাংলাদেশের কোনো উপায় থাকবে না। কারণ আমেরিকা কি বলছে, এই রাষ্ট্রদূত যিনি আসছেন উনি তাই সেই বলছে যে আমার একটাই টার্গেট এখানে আসার, যে বাংলাদেশ যাতে চীনের উপরে বেশি নির্ভরশীল না হয়। ডিক্লেয়ার পলিসি, ইন্ডিয়ার পলিসি কি একই পলিসি। এই পয়েন্টে কিন্তু ভারত কিন্তু চীন প্রশ্নে কিন্তু আমেরিকা ভারত এক, খেয়াল করবেন কিন্তু। আবার চীনের অ্যাম্বাসেডার কি বলতেছে, বাংলাদেশের উপরে যদি অতি হয় হস্তক্ষেপ হবে, আমরা সহ্য করবো না। আচ্ছা, আপনি সহ্য না করার বলতে হবে। আওয়ামী লীগের আমলেও বলছে। হ্যাঁ, এটা বলছে সে। এইগুলি হলো কি স্যার ডিপ্লোম্যাটিক টক না এগুলি। আমি চীনের রাষ্ট্রদূত সে ভুল করছে যেটা, এইভাবে সে একটা দেশে বসে কথা বলতে পারে না, কিন্তু চীনও কিন্তু মাঝে মাঝে ভুল করে। এখন চীন বলতেছে এই কথা, আবার চীন কি বলে দিল, যখন এককভাবে তারেক রহমানের সাথে কথা হলো শি জিনপিং এর 1-to-1, সে বলে দিল একটা করিডোর হবে, মায়ানমার, বাংলাদেশ, চীন। উনি বললেন, কিন্তু এটা তো সত্য, একটা আগে বিসিআইএম তো আগে ছিল বাংলাদেশ, চায়না, মায়ানমার, ইন্ডিয়া, কিন্তু সেটা তখন ইন্ডিয়া কিন্তু মানে নেই, খেয়াল করেন কিন্তু মানে নেই কিন্তু। এখন যেটা হচ্ছে, এটা কোন জায়গা দিয়ে হবে, চীনের অ্যাম্বাসেডার বলছে হইতে পারে নৌপথ হইতে পারে, যেটি হোক আপনি হবে, আমরা তো চাই হোক, কিন্তু কোন জায়গায় যাবেন আপনি? আপনি যদি রাখাইন দিয়ে যান তো ওখানে তো গন্ডগোল হইতেছে। আর একটা হচ্ছে চীন স্টেট, আমাদের তো দুইটা বর্ডার আছে, একটা রাখাইন আর চীন, চীন স্টেট মানে মায়ানমার একটা প্রদেশ আছে। এখন এটাও তো সহজ না, এটা যদি হাত দিতে যান, আবার আমেরিকা বলবে আমি তোমার মানবিক করিডোর কথা বলছিলাম না, মানবিক করিডোর। আবার আমেরিকা যদি মনে করে আপনার সাথে কি চুক্তি আছে আমরা জানি না, আরো যদি চুক্তি হয়ে যায় আপনি কি করবেন? তো কাজে আমরা আমেরিকাতে সমস্যায় আছি, মায়ানমারতে সমস্যা আছে, চীন থেকে আসি, ভারত থেকে আসি, এখন কি করবেন? ঠিক এই জায়গাটায় আমি আপনার কাউন্টার প্রশ্ন করি, নির্দয় নেবেন, মনে করেন আপনি যে একটা বসে আছে চেয়ারটায়, প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশে, আপনি কি করতে পারেন? আপনার তো চিন্তা করতে হবে কারে খুশি কারে বেজার করবো। এখন আপনার পদক্ষেপ নিতে গেলে একেবারেই পন্থী সেই পন্থীর ব্যাপার না তো। এই যে ক্রিয়েটিভ ব্যালেন্স কিন্তু হয় না আলটিমেটলি। আপনার কোনো না কোনো দিকে পাল্লাটা একটু ঝুঁকবে। যেমন শেখ হাসিনা পাল্লা ঝুঁকছিল কোন দিকে, সে চীনের সাথে সর্বকালের শ্রেষ্ঠ সম্পর্ক ছিল ইয়ের সাথে, আওয়ামী লীগের সাথে। কিন্তু যখন চীন দেখলো যে আলটিমেটলি সে ভারত ঝুঁকে পড়ছে, তার ক্যাবিনেট সবাই ঝুঁকে পড়ছে, এখানে হাসিনা নিজেও বলতে এত দেশে কি পেলাম, তখন কিন্তু চীনের স্টপ করে দিল কিন্তু। এখন চীন আগে আসছে, তার ইনভেস্টমেন্ট আসতেছে, তার ইপিজেড করবে, সে অনেক কিছু করবে, সে তার পলিসি আছে, সামরিক ব্যবস্থা আছে, তুরস্ক আসতেছে দেখেন, চতুর্দিকে কিন্তু আগে আসতে, পাকিস্তান আসতেছে, সব দেশ কিন্তু নিজের স্বার্থে আসতেছে। পাকিস্তানের স্বার্থ কিন্তু আপনাকে মানে, তার স্বার্থ হচ্ছে আপনাকে ভারত বিরোধী করে দিবে, আসি আমি আপনার সাথে। এবং চীন কি একই কথা, আমেরিকার কথা কি, বে অফ বেঙ্গলটা আলটিমেট আমার কন্ট্রোলে থাকবে। যুদ্ধ তো একটা আছে। এখন এত কিছুর পরে যে ভিজিট করে গেল কে, সার্জিও গোর আসলো, সে তো সবার সাথে দেখা হলো, কথাবার্তা বললো। এবং এই সংক্ষিপ্ত সময় দেখেন ভারত এবং আমেরিকা খুব কঠিন আলোচনা করছে, কিন্তু তারা কিন্তু অনেক বিষয়ে কিন্তু আবার একমত আসতেছে। বিশেষ করে বে অফ বেঙ্গল নিয়ে
এন্টি চায়না মুভ কিন্তু একটা আসবে এখানে। সেই ক্ষেত্রে আমরা কোথায় থাকবো? আমরা কোন দিকে যাব? আমেরিকার দিকে যাব না চীনের দিকে যাব? আর আমেরিকা ভারত এক থাকবে এখানে, এটা কিন্তু আপাতত মনে হবে না, ঠিক না। না, কখন কোন ঝাপটা আপনার উপর পড়বে। আমরা তো শোনেন, সবচেয়ে বড় কথা হলো আমরা তো স্যান্ডউইচ কান্ট্রি, চতুর্দিকে ভারত, এদিকেও ভারত এদিকে ভারত, সামনে আছে বে অফ বেঙ্গল। তো বে অফ বেঙ্গলে কোথায় যাবো আমরা? ইন্ডিয়ান ওশানে পারত, এটা ইন্ডিয়ান ওশানে যাব, ওই মাথা বসে আছে দিয়াগো গার্সিয়া, ভারতের সবচেয়ে ট্রাই স্টার যে ফোর্স। কোন দিকে যাবেন আপনি? তো আপনাকে যে কোনোভাবেই যে লেস সমঝোতা করতে হবে। কিন্তু ভারতের সাথে সম্পর্কটা কি হবে আপনার? কিছু কিছু ক্ষেত্রে আমরা একমত দেব, দুই স্বার্থ, কিছু ক্ষেত্রে মৌলিক প্রশ্নে আমরা দ্বিমত করবেন। কিন্তু ভারত একটা জিনিস চাবে সবসময় আমার কাছে, যে উত্তর ও ভারত আমার সিকিউরিটি কি হবে। সে আপনি ফাইট করবেন না, তার ফাইট তো হবে চায়নার সাথে, মানে মায়ানমারের সাথে হবে ফাইটটা, কারণ মায়ানমার তো চায় নাকি এখানে হবে সমঝোতা। সমঝোতা। তো এই সমঝোতা কি আপনি কিভাবে করবেন? আপনি তাকে বেশি দিতে পারবেন না তো, আর সেও খুশি হবে না। আপনি বিপদ কি জানেন? আপনি এমন জায়গায় বসে আছেন, ওরে জীবনও খুশি করতে পারবেন না। ও যা চাবে ওটা করতে গেলে আপনার অস্তিত্ব আবার তারা বিপন্ন করে দেবে। রাইট। এই যে আপনি বলছে কে, মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার বলছে বোধ হয়, যে তার কাছে কথা দিছে মায়ানমার 3 লক্ষ রোহিঙ্গা নিয়ে যাবে। ভালো কথা দিচ্ছে, কি চুক্তিটা কার সাথে ছিল? ট্রাইপার্টি চুক্তি। শি জিনপিং বাংলাদেশে আসছিল, খেয়াল করেন কিন্তু। চাইনিজ প্রেসিডেন্ট তার সমস্ত কাজ বাদ দিয়ে এসে বাংলাদেশে কি হলো, $27 বিলিয়ন কাজ দিয়ে গেল, আমরা করতে পারিনি। উনি কেন? উনি আসলে মূলত রোহিঙ্গার সমস্যা নিয়েছে, ত্রিপার্টি প্যাট করে সিল মেরে দিল সে। চায়না তো এটা না, চায়না শুধু আমাকে নিয়ে না, রোহিঙ্গার ব্যাপার নিয়েও তো সে খেলতেছে। তার তো একটা এখানে এশীয় ম্যাপ আছে এখানে, এবং সেও লক্ষ্য রাখতেছে বে অফ বেঙ্গলে যদি আমেরিকা ঘুরে যায় তার কি অবস্থা হবে। তার তো কি বার্মার যে বড়িটা, তেলের যে ইটা পাইপলাইনটা, এটা তো আপনার ইন্ডিয়ান ওশান দেশে এখানে আসবে, তো আসা তো এই চায়না চলে যাব, এটা তো বিরাট ঘাঁটি তার, সে তো ছাড়বে না এটা। এইগুলি চিন্তা ভাবনা করতে গেলে সবচেয়ে যেটা হবে, যেটা মানে মালাক্কা স্ট্রেট, ওখানে তো চায়না যাচ্ছে না। চায়নার দেখেন 90% জ্বালানি আসতেছে গালফ স্টেট থেকে, ছেড়ে দেবে এমনি সে না, সেও চলে বলে কৌশলে চাবে যে আমাকে যেমনি হোক বাংলাদেশকে দরকার, আমাকে দরকার, তো বাংলাদেশে চায়নার দরকার, আমেরিকার দরকার, ভারতের দরকার, এত যখন দরকার হয়ে গেছে আমার, আমি কে? আমি কি আমাকে চিনতে পারছি? আমি কি খেলতে পারবো? এই মুহূর্তে দেখেন, আমি আবারও বলছি, দেশ ছোট হইতে পারি, জনগণ 20 কোটি, আপনাকে দেখতে হবে দক্ষ রাজনীতিবিদ তৈরি করেন, দেশপ্রিয় এবং দক্ষ আমলা তৈরি করেন, দক্ষ ডিপ্লোম্যাট তৈরি করেন। আপনার সম্পদ কি? মেধা। এই মেধা দিয়ে প্রমাণ করে দেন বাংলাদেশ যেটা পারে মেধা দিয়া, ইউ ক্যান ট্যাকেল দ্য হোল থিং। আপনার কাছে একটাই পথ আছে, দেখুন, মেধা বিকাশ এবং নেগোসিয়েশন তৈরি করেন। দ্বিপাক্ষিক আলোচনায় এখন যে অবস্থা হচ্ছে আমাদের, বিসিএস ক্যাডার, এই ডিপ্লোমেটিক ক্যাডার, বিভিন্ন ক্যাডারে কিন্তু আমরা আলোচনা হেরে যাই। কিন্তু আমরা কিন্তু একসময় হাসিনা আমার যেটা হয়েছিল, আমাকে এক অ্যাম্বাসাডার বলছিল, নাম করে অ্যাম্বাসাডার, পরে মিষ্টিতে গেলাম তো বললো যে দুঃখের ব্যাপারে জানেন, রাশিয়ান এক অ্যাম্বাসিতে বলছে তাকে যে তোমাদের সাথে যখন আলোচনা করি ফরেন মিনিস্টার লোক দেবে ইংরেজি বলার জন্য। অর্থাৎ ইংরেজিতে কথা বলার জন্য আমলাদের মধ্যে ঘাটতি ছিল। কিন্তু এখন শিক্ষার মান জয়েন করার পর তো মান হবে না, মানটা তো হবে ইউনিভার্সিটি লেভেল থেকে। সেখানে আমরা কোথায় আছি? চাকরি বাজার আমরা কেমন আছে? সবকিছু মিলে আবারও বলছি, আমাদের সম্পদ হলো, 1 নম্বর সম্পদ হচ্ছে জনশক্তি। ওই জনশক্তির মধ্যে সরকারি কর্মচারী যারা হবে, কর্মকর্তা হবে, স্টেট বলে দেন দ্যার ইজ নো তদবির প্রমোশনে, পোস্টিংয়ে পোস্টিং প্রমোশন দিয়ে অ্যাম্বাসাডার হবেন, ডিপ্লোম্যাট হবেন, দেশের অবস্থা কি হবে? না সেটা হবে বাণিজ্য সচিব হবেন, পানি সচিব হবেন, এক্সপার্ট হবেন, দেশের কি অবস্থা হবে? এটা তারেক রহমানকে বুঝতে হবে। দেশকে বাঁচাতে হলে ইউ ফলো লি কুয়ান, সিঙ্গাপুরের কোন দেশে কোথা থেকে কোথায় নিয়ে গেছে সে, আপনার সুযোগ আছে তো। আপনি চতুর্দিকে আশেপাশে শুরু করে যেখানে আছে, প্রশাসনে বলেন, আপনার আশেপাশে বলেন, আপনি ক্রিয়েট করেন মেধা, যোগ্যতা, দক্ষতা। এখানে কোনো সুপারিশ কাজ চলবে না। কাজ একটাই, সে কাজ বুঝে কিনা। দক্ষ কর্মচারী, দক্ষ স্টাফ, 10টা পুলিশ অফিসার, 10টা বিসিএস অফিসার আনেন, আপনি দেখবেন ফরেন সার্ভিস ক্রিয়েট করেন, দেশ বাঁচবে না কেন? আমি তো আশাবাদী দলকে নিয়ে, আমি প্রচুর আশাবাদী। আপনি জানেন, আমি উদাহরণ দিয়ে বলে দিই আপনাকে, 1982-তে আমি মাঝে মাঝে সাংবাদিকতা করতাম, বুঝছেন? তো নিউ ন্যাশনাল পত্রিকা ছিল নাম করা, আমি ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট ছিলাম। আমি 79 সালে একটা সাক্ষাৎ নিলাম ইন্দিরা গান্ধীর, একক সাক্ষাৎকার।
58 মিনিটস। তারপরে জগজীবন চারণ সিং, মোরারজি দেশাই, জ্যোতি বসু নিয়ে আসে, ওটা প্রকাশ হয়েছিল। জ্যোতি বসু যখন চরণ সিংয়ের বাসায় গেলাম, তখন আমি কথা বলতেছিলাম, উনি আবার ওই যে মাটিতে বসে কথা বলে, মুদি দোকান আছে না, আপনার মতো আমি জিন্স পরা ছিলাম, আবার অসুবিধা হয়েছে, তাই। তো উনি একসময় কথা কথা বললো, দেখো তোমার এই বাংলাদেশ কিন্তু একসময় ইসরায়েল হয়ে যাবে। আমি কিন্তু কথাটা বুঝি নাই। আমি যখন ঢাকায় আসলাম, ব্যারিস্টার মঞ্জুর হোসেন তো মালিক ছিল নিউ ন্যাশনের, জিয়াউর রহমান ছিল, তারপর আপনাকে ওই যে ওয়াইজ লক সম্পাদক ছিল। আমি বললাম এই কথা বলছে, কি মিন করে, কঠিন ব্যাপার। পরে আমি বুঝছি সে কি সে বুঝাতে চাচ্ছে বাংলাদেশের ভিতরে পটেনশিয়ালটি আছে, যদি সে মেধা বিকাশ করতে পারে এই অঞ্চলে সে ইসরায়েল হয়ে যাবে। কিন্তু কে বলছে? চরণ সিং, ভারতের প্রাক্তন মন্ত্রী। আমি তো সেটা মনে করি আমরা দুর্বল না, দুর্বল হলে আমাদের চিন্তা চেতনা মেধাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এই যে লেখাপড়া হইতেছে, শিক্ষক দেখি কি শিক্ষা, এখনো আপনি তৈরি করেন। তা আমার একটি কথা, আগামী বাংলাদেশে যদি এই সরকার ফেস করতে চায়, তো তারেক রহমানকে নিশ্চিত করতে হবে একটি সচিব অযোগ্য হবে না, তদবির হবে না। যে তদবির করবে তারে সহ জেলে ঢুকে দেন আপনি। একটাই থাকবে কি যোগ্যতা ক্যাটাগরি, বসায় দেন ক্যাবিনেট সেক্রেটারি, সব সেক্রেটারি জায়গায় জায়গায় বসায় দেন, দেখবেন একটা ফুলের বাগান সাজান আপনি। ওই বাগানে কে থাকবে যে ফুল ছড়ায়, গন্ধ ছড়ায়, এ মূল্য রাখেন না যে দুর্গন্ধ ছড়ায়। আমরা চাই ওই জাতি মাথা উঁচু করে দাঁড়াবে, এবং আপনি প্রমাণ করতে হবে আপনি জিয়ার ছেলে, খালেদা জিয়ার ছেলে, আপনার জাতীয়তাবাদী শক্তির প্রতীক। সেটাই হবে আপনার আসল চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জ জিততে পারলে আপনি দল ঠিক করতে হতো। কি হচ্ছে দলের নামে জায়গায় জায়গায় এগুলি শুনতে ভালো লাগে? দেশ চালাবেন তো। সুতরাং সিদ্ধ হস্তে আগান, প্রমাণ করেন যে আমি তারেক জিয়া প্রমাণ করে দেব লিডারশিপ কাকে বলে।